1943 থেকে 1950 প্রায় 8 বছর ধরে মূলত মুসলিম লীগের সেবা করে দলিত মুসলিম ঐক্যের পথ প্রদর্শক, অনুরাগীদের কল্পিত বীর সেনানী তার আজন্ম শত্রু এই ব্রাহ্মণ্যবাদী ভারতে এসে চোখের জল ফেলতে ফেলতে পদত্যাগ করলেন পাকিস্তান মন্ত্রিসভা থেকে। 9ই অক্টোবর কলকাতা ও দিল্লি থেকে প্রকাশিত স্টেটম্যান, অমৃতবাজার এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ড সহ প্রধান প্রধান সব খবরের কাগজে ওই পদত্যাগপত্রের কপি হুবহু ছাপা হয়েছে। আগ্রহীরা কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন। যোগেনবাবু অবাক বিস্ময়ে নিজেকে নিজে প্রশ্ন করেছিলেন, ইসলামের নামে কি আসছে পাকিস্তানে? হোয়াট ওয়াজ কামিং টু পাকিস্তান ইন দ্য নেম অব ইসলাম? আজ তফসিলিদের একটি অংশ গান্ধীজিকে দুরাত্মা বলে গালাগাল দেন, কিন্তু হায়, সেদিন যদি পাকিস্তানে গান্ধীজির মতন অন্তত একজন দুরাত্মাও খুঁজে পেতেন যোগেনবাবু, তবে আর কিছুদিন পবিত্র ভূমির স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত থাকতে পারতেন। হাজার হাজার হিন্দুর তাজা রক্ত এবং তাদের মা, বোন, স্ত্রী, কন্যার লুণ্ঠিত ইজ্জতের উপর দাঁড়িয়ে 1943 সন থেকে প্রায় 8 বছর মুসলিম লীগের দাসত্বরূপ সাধের মন্ত্রিত্ব করার পর আজকের ভাষায় দলিত মুসলিম ঐক্যের প্রবক্তা যোগেনবাবু বুঝতে সক্ষম হয়েছিলেন যে পাকিস্তান কেবল মুসলমানদেরই, হিন্দুদের নয়। পদত্যাগপত্রে যোগেনবাবু বলেছেন যে পাকিস্তান হিন্দুদের জন্য একটা অভিশপ্ত স্থান এবং হিন্দুদের থাকার সম্পূর্ণ অযোগ্য। স্বাধীন পাকিস্তানে হিন্দুদের জন্য মুসলিম লীগের পরিকল্পিত নীতি সম্পর্কে যোগেনবাবু বলেছেন, তারা হিন্দু, এছাড়া তাদের অন্য কোনো অপরাধ নেই। মুসলিম লীগের নেতৃবৃন্দ বারবার ঘোষণা করেছে যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রই থাকবে। ইসলামকে ইহজগতের যাবতীয় দুঃখ, দৈন্য ও হতাশা মোচনের একমাত্র মহৌষধি হিসেবে তুলে ধরা হচ্ছে। আজ সমগ্র বিশ্বে পুঁজিবাদ ও সমাজবাদের মধ্যে এক দ্বান্দ্বিক বিতর্ক চলছে। সেখানে আপনারা ইসলামিক গণতন্ত্র, ইসলামিক সাম্য এবং ইসলামিক ভ্রাতৃত্বের তত্ত্ব পেশ করছেন। মুসলিম শরীয়তের এই জবরদস্ত ব্যবস্থাপনায় শাসন ক্ষমতা থাকবে কেবলমাত্র মুসলমানদের হাতে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা সেখানে জিম্মি হয়ে বসবাস করতে বাধ্য হবেন। এরা বিশেষ মূল্যের বিনিময়ে সুরক্ষা পেতে পারেন। মিস্টার প্রাইম মিনিস্টার, আপনিই ভালো জানেন কি সেই মূল্য। বিরাট সংখ্যক বর্ণহিন্দু এবং রাজনৈতিক চেতনা সম্পন্ন তফসিলিরা পূর্ববঙ্গ ছেড়ে চলে এসেছেন। আমি এই জন্য ভীত, যেসব হিন্দু এই অভিশপ্ত প্রদেশে থেকে যাবেন তারা ক্রমে ক্রমে পরিকল্পিত উপায়ে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য হবেন অথবা নিশ্চিহ্ন হয়ে যাবেন। যোগেনবাবু তার পদত্যাগপত্রে আরও লিখেছেন, বহু হিন্দু নারী অপহৃতা এবং ধর্ষিতা হয়েছেন। অনুচ্ছেদ 3। পাকিস্তানে তপশিলি জাতির মানুষেরা কোনো ক্ষেত্রে কোনো ব্যাপারেই সুবিচার পায়নি। অনুচ্ছেদ 10। হিন্দু মেয়েদের মিলিটারি ক্যাম্পে পাঠাতে বাধ্য করল। অনুচ্ছেদ 13। প্রকৃতপক্ষে পাকিস্তানে হিন্দুদের জন্য আইনের শাসন, ন্যায় বিচার এবং নিরপেক্ষতা মোটেই নেই। অনুচ্ছেদ 32। পাকিস্তান হিন্দুদের বসবাসের স্থান নয়। অনুচ্ছেদ 34। অনিচ্ছা সত্ত্বেও অসত্য এবং অর্ধসত্যের উপর ভিত্তি করে আমাকে বিবৃতি দিতে হয়েছে। অনুচ্ছেদ 34। হিন্দুদের নানা অভিযোগের অর্ধেকও থানার দারোগারা লিপিবদ্ধ করে না। অনুচ্ছেদ 32। মুসলিম লীগের নেতারা বারংবার বিবৃতি দিয়ে জানাচ্ছেন পাকিস্তান মুসলিম রাষ্ট্ররূপে জন্মগ্রহণ করেছে এবং মুসলিম রাষ্ট্ররূপেই সে বেড়ে উঠবে। অনুচ্ছেদ 33। শিক্ষা অধিকর্তা এক সার্কুলার জারি করে নির্দেশ দিয়েছেন যে প্রতিদিন বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হওয়ার পূর্বে সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণকে কোরআন পাঠের অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। অনুচ্ছেদ 31। আজকের তপশিলি সহ সব হিন্দুদের প্রশ্ন, সেদিন কোন স্বার্থে যোগেনবাবু মুসলিম লীগকে বাংলার গদিতে আসীন করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন? কি ধরনের দূরদর্শিতা নিয়ে ইসলাম ভিত্তিক পাকিস্তান সৃষ্টির অংশীদার হয়েছিলেন? আমাদের জানা মতে পৃথিবীতে যোগেনবাবুই একমাত্র হিন্দু যিনি পাকিস্তান শব্দের অর্থ করেছিলেন পবিত্র স্থান। 1950-এ হিন্দু গণহত্যার পর থেকে, কার্যত 1946-এর পর থেকেই ওই অভিশপ্ত প্রদেশে হাজার হাজার হিন্দু তপশিলি সহ মুসলমান হয়ে গেছেন।
লক্ষ লক্ষ হিন্দু ভারতে চলে এসেছেন। তাদের মধ্যে বিরাট একটি অংশ এখানে নাগরিকত্বহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। প্রায় 1.5 কোটি হিন্দু এখনও ওখানে রয়ে গেছেন, যারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। বাবা সাহেব আম্বেদকর লিখেছেন যে ইসলামে বিশ্ব ভ্রাতৃত্বের স্থান নেই, আছে ইসলামিক ভ্রাতৃত্ব। অর্থাৎ একজন মুসলমানকেই ভাই বা বন্ধু বলে মনে করবে। ইসলামের গণ্ডির বাইরের লোকেদের জন্য আছে কেবল ঘৃণা এবং শত্রুতা। মৌলানা মোহাম্মদ আলী 1923 সালে কংগ্রেস সভাপতি হয়েছিলেন। তিনি 1925 সালে লখনৌয়ের এক জনসভায় বলেছিলেন, আমার ধর্মবিশ্বাস ও রীতি অনুযায়ী একজন লম্পট এবং জঘন্য চরিত্রের মুসলমানও আমার কাছে গান্ধীজির চেয়ে শ্রেষ্ঠ। ভারতের তৎকালীন ভাইসরয় পরিষদের প্রধান লর্ড ইসমে 47-এর 11ই এপ্রিল ওই পরিষদের সভায় রিপোর্ট করতে গিয়ে বলেছিলেন, মিস্টার জিন্নাহ সাধারণভাবে সমগ্র হিন্দু জাতিকে মানবেতর জীব বলে মনে করতেন, যাদের সঙ্গে মুসলমানদের বসবাস করা সম্ভব নয়। মিস্টার জিন্নাহর চোখে হিন্দু হিসাবে যোগেনবাবুও যে মানবেতর জীব ছিলেন, ক্ষমতার লোভে হয়তোবা গাড়ি বাড়ির লোভেও অন্ধ হয়ে যাওয়ার কারণে সেদিন তা তিনি দেখতে পাননি। কিন্তু আজকের যোগেন্দ্র অনুগামীদের কাছে প্রশ্ন, কি কারণে তারা পদত্যাগপূর্ব যোগেনবাবুর ভ্রান্ত পথ অনুসরণ করতে যাচ্ছেন? হিন্দু মুসলমানের সম্পর্ক আলোচনায় বাবা সাহেব লিখেছেন, হিন্দু মুসলমান ঠিক যেন দুই দল সশস্ত্র বাহিনী, যারা পরস্পর যুদ্ধরত। যে দেশে ইসলামের শাসন আছে সেটাই মুসলমানদের দেশ। তিনি আরও বলেছেন, হিন্দু ও মুসলমানের ঈশ্বর তত্ত্ব আলাদা, তাই এমন কিছু নেই যা তাদেরকে এক জায়গায় নিয়ে আসবে। ডক্টর আম্বেদকর লিখেছেন, এই জন্য 30 বছরের হিন্দু মুসলিম ঐক্য প্রচেষ্টা সফল হয়নি। এই ধরনের অসাফল্য বা ব্যর্থতার সঠিক কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বুঝতে পেরেছিলেন। তাই তিনি কালান্তর গ্রন্থে হিন্দু মুসলমান শীর্ষক নিবন্ধে আক্ষেপ করে লিখেছেন, ভারতবর্ষের এমনি কপাল যে এখানে হিন্দু মুসলমানের মতন দুই জাত একত্র হয়েছে। ধর্মমতে হিন্দুর বাধা প্রবল নয়, আচারে প্রবল। আচারে মুসলমানের বাধা প্রবল নয়, ধর্মমতে প্রবল। এক পক্ষের যেদিকে দ্বার খোলা, অন্য পক্ষের সেই দিকে দ্বার রুদ্ধ। এরা কি করে মিলবে? নান্য পন্থা বিদ্যতে অয়নায়। অমুসলমানদের সঙ্গে সংঘর্ষ বা মতানৈক্য দেখা দিলে এক মুসলমান কখনো অন্য মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় না। ডক্টর আম্বেদকর প্রশ্ন রেখেছেন, অখণ্ড ভারত যদি বিদেশি মুসলমান আক্রমণকারী দ্বারা আক্রান্ত হয়, তবে ভারতের প্রতিরক্ষা বাহিনীর মুসলমান সৈন্যরা, যারা বাহিনীর অন্তত 50 ভাগ, কি ওই মুসলমান আক্রমণকারীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ভারতকে রক্ষা করবে? এই অপরিহার্য বিপর্যয় থেকে মুক্তি পেতে বাবা সাহেবের মতে একমাত্র পথ পাকিস্তান প্রস্তাব এগিয়ে যেতে দেওয়া। অন্য সব বিষয় বাদ দিয়েও প্রতিরক্ষা বাহিনীর জটিলতা এবং মুসলমানদের আবেগতাড়িত মানসিকতা বিবেচনা করে ডক্টর আম্বেদকর সংখ্যালঘু বিনিময় সহ পাকিস্তান প্রস্তাব কার্যকরী করাই দুর্গতি এড়ানোর সুনিশ্চিত পথ বলে মনে করেছেন। তুরস্ক, গ্রিস ও বুলগেরিয়ার সাম্প্রদায়িক সমস্যা সমাধানের উদাহরণ টেনে বলেন যে সংখ্যালঘু বিনিময় করাই হল নিঃসন্দেহে সাম্প্রদায়িক শান্তি রক্ষার একমাত্র স্থায়ী সমাধান। যদি তাই হয়, অনিরাপদ প্রমাণিত রক্ষা কবচ দিয়ে হিন্দু মুসলমান কেন দর কষাকষির কাজে নিযুক্ত থাকবে? পদত্যাগপত্রে যোগেনবাবু যেসব ঘটনার বিবরণ দিয়েছেন তার সবকিছুই তিনি জানতেন, কিন্তু কখনো তা জনসমক্ষে তুলে ধরেননি। কারণ মুসলিম লীগ এবং লীগের সরকার অসন্তুষ্ট হলে তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। কাজেই দেখা যায় যে যোগেনবাবুর সকল চিন্তা, কাজ এবং সিদ্ধান্ত ছিল ব্যক্তি সুবিধা কেন্দ্রিক, দেশের স্বার্থ বা তার নিজের সম্প্রদায়ের স্বার্থ কেন্দ্রিকও নয়। তাকে বিশ্বাস করে তার নিজের সম্প্রদায়ের লোকেরা চূড়ান্তভাবে বিপন্ন এবং বিপর্যস্ত। তার সুবিধাবাদী, অবিশ্বস্ত, ক্ষমতালোভী এবং তোষণমূলক রাজনীতির জন্য পূর্ববঙ্গে বা বর্তমান বাংলাদেশে তপশিলি, অতপশিলি সহ সব হিন্দুদের জানমাল ইজ্জত বিপন্ন। ওখানে আর কেউ থাকতে পারছেন না। আবার তপশিলীদের প্রতিনিধি হিসেবে যোগেনবাবু লীগের সঙ্গে পাকিস্তান আদায়ের সংগ্রামে অংশীদার হওয়ায় তারা ভারতে এসেও ভারতীয় স্বাধীনতার শরিক বলে দাঁড়াতে পারছেন না। ওখানে থাকতে পারছেন না মৌলবাদীদের পাশবিক অত্যাচারে, আবার এদেশেও তারা অবাঞ্ছিত। তারা স্থান পাচ্ছেন না কোথাও। উপমহাদেশে এরা এক নিষ্ঠুরভাবে অসহায় এবং অবজ্ঞার পাত্র। ভারতে এসে ঠাঁই নিতে হয় রাস্তার পাশে বা রেলের ধারে। বলতে গেলে পৃথিবীর মধ্যে এরাই এখন বিপন্নতম মানুষ। গভীর পরিতাপের বিষয় যে আজ
যোগেন্দ্র অনুগামীদের একটি বড় অংশ এই অসহায় লোকেদের কথা চিন্তা করার সময় পাচ্ছেন না। তারা দলিত মুসলিম ঐক্য, মূল নিবাসীদের নিয়ে কল্পিত আর্যদের বিরুদ্ধে যুদ্ধ কিংবা দলিত সাহিত্য রচনা, ভাষান্তরে সাহিত্যের দলিতকরণের কাজে নিমগ্নিত হোক। যোগেনবাবুর মুসলিম লীগের সহযোগী সদস্য হওয়া বা পাকিস্তান সমর্থন করার ব্যাপারে তিনি তার একান্ত আপনজন ছাড়া তপশিলীদের আর কারোর সঙ্গেই আলোচনা করেছেন বলে মনে হয় না। কিছু পেটুয়া লোক ছাড়া আর কেউ সহমত পোষণ করেননি তার সঙ্গে। 46-এর সাধারণ নির্বাচনে তিনি ভোট নিয়েছিলেন শিডিউলড কাস্ট ফেডারেশনের মনোনীত প্রার্থী হিসেবে, আর বাংলায় ওই ফেডারেশনের সর্বময় বিধাতা ছিলেন তিনি নিজেই। ভেবে দেখা দরকার যে যোগেনবাবু কেবল মন্ত্রিত্ব এবং গাড়ি বাড়ি পাওয়ার স্বার্থেই পাকিস্তানের সমর্থন করেছেন কিনা। প্রশ্ন উঠেছে, একজন সাধারণ হিন্দু মুসলমানদের আবাসভূমি পাকিস্তান সমর্থন করবে কিসের স্বার্থে? অবশ্য যোগেনবাবু নাকি মুসলিম লীগের পাকিস্তান দাবিকে একটা দর কষাকষির কৌশল ভিন্ন আর কিছুই মনে করতেন না। তার সহজ অর্থ তার মতে ওই দাবি পূরণ হওয়ার নয়, অর্থাৎ পাকিস্তান হবে বুঝলেই ওই দাবির সঙ্গে তিনিও থাকতেন না। আসলে পদত্যাগপত্রে উল্লেখিত ওই বক্তব্য একটি ধাপ্পা ছাড়া আর কিছুই নয়। কারণ বাবা সাহেবের পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া পড়লেই বোঝা যায় যে লীগ পাকিস্তান আদায় করে নেবেই। না বুঝলে বাবা সাহেবের সঙ্গে আলাপ করা যেত, তারপর পাকিস্তান তো হয়েই গেল। তখন বাড়ি গাড়ির মতন ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোন মহান উদ্দেশ্য নিয়ে উনি পাকিস্তানে থাকতে গেলেন? যোগেনবাবুর মন্ত্রিত্বকালেও এই দর্শনের সম্মুখ পরিচয় পেয়েছিলেন তিনি, কিন্তু সর্বনাশের শেষ না দেখে তিনি দেশ ছাড়েননি। তিনি যখন দেখলেন যে লীগের গুন্ডারা হিন্দু গৃহবধূ এবং মেয়েদের ধরে ধরে মিলিটারি ক্যাম্পে পাঠাচ্ছে, কেবল তখনই তিনি নিদ্রা থেকে উঠলেন। তার এই ভুল ক্ষমার যোগ্য কিনা তা বিচার করবে আগামী দিনের ইতিহাস। তবে তিনি ওই চরম ভুল স্বীকার করে গেছেন। এই স্বীকারোক্তি তথা বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশের তালিবান ভিত্তিক মুসলিম রাজনীতি থেকে ভারতের আজকের দলিতরা সম্ভবত কোনো শিক্ষাই গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করছেন না। পদত্যাগপূর্ব ভ্রান্তদর্শী যোগেনবাবুকে আজ ক্রান্তিদর্শী হিসেবে বর্ণনা করা থেকে শুরু করে গৌতম বুদ্ধ, কবির, লালন ফকিরের সঙ্গে তুলনা করা হচ্ছে। এক দলিত নাট্যকার তাকে 40-এর দশকের একমাত্র মহান নেতা বলে চিহ্নিত করেছেন। তার মতে ওই মহাপ্রাণ নাকি মনে প্রাণে বিশ্বাস করতেন হিন্দু মুসলমান একই মায়ের দুটি সন্তান। এই মহাপ্রাণ যে মোল্লাদের লাঠিঝাঁটা খেতে খেতে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন ব্রাহ্মণ্যবাদী এই ভারতে, তা ওই নাট্যকারের চোখে পড়েনি। দলিত মুসলিম ঐক্য গড়ার আর এক কারিগর যোগেনবাবুকে বাবা সাহেবের সমকক্ষ করতে গিয়ে বলেছেন, বাবা সাহেব যেমন ভারতের সংবিধান লিখেছেন, যোগেনবাবুও তেমনি পাকিস্তানের সংবিধান লিখেছেন। জানি না সাধারণ মানুষকে হাতি দেখাবার অধিকার কে দিয়েছে ওই পণ্ডিত প্রবরকে। 2002 সালের অক্টোবর মাসে অবিভক্ত ভারতের বিশিষ্ট কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র পরলোক গমন করেছেন। হিন্দু হওয়ার অপরাধে, কমিউনিস্ট হওয়ার অপরাধে এবং রাজশাহী জেলার নাচলে 1949-50-এর কৃষক বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে শ্রীমতী মিত্রকে সুচালো পেরেকের উপর দাঁড় করিয়ে রাখা থেকে শুরু করে তার গুপ্ত অঙ্গে গরম ডিম প্রবেশ করানো সহ হেন অত্যাচার নেই যা মোল্লাবাদী সরকারের পুলিশ এবং মিলিটারিরা করেনি। যোগেনবাবু কিন্তু সেদিন পুরোদস্তুর মন্ত্রী, আইনমন্ত্রী, কিন্তু ইলা মিত্রের পক্ষে উনি সেদিন একটি কথাও বলেছেন বলে শোনা যায়নি। আজ যোগেন্দ্র ভক্তরা এসব দেখবেন না, শুনবেন না এবং যথারীতি কিছু বলবেনও না। 1946-এর সাধারণ নির্বাচনে যোগেনবাবুর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পিরোজপুরের প্রয়াত অগ্নিকুমার মণ্ডল। একজন নিবেদিত প্রাণ সমাজ সংস্কারক হিসেবে ছিল তার প্রথম পরিচিতি। ওই সময় আমাদের সমাজে বিধবা বিয়ে প্রচলনের জন্য তিনি সম্ভব অসম্ভব সবকিছু করেছেন। তার দ্বিতীয় পরিচয় ছিল রাজনীতির জগতে তিনি ছিলেন হিন্দু মহাসভার সদস্য। 46-এর নির্বাচনে তিনি ওই দল থেকেই যোগেনবাবুর প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। স্বাধীনতার পরপরই মুসলিম লীগের সরকার অগ্নিবাবুকে জেলে পুরে দেয়। দীর্ঘ 7 মাস পর্যন্ত সরকার তার কোনো খবর দেয়নি তার পরিবার পরিজনকে। যোগেনবাবুই তখন পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন। 50-এ যোগেনবাবু ভারতে চলে আসার পর অগ্নিবাবুর নিরুদ্দেশ পণ্ডিতদশা সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে যোগেনবাবু বলেন যে অনেক চেষ্টা করেও তিনি অগ্নিবাবুর কোনো খবর জানতে পারেননি। যাদের কাছে মিস্টার যোগেন্দ্রনাথ মণ্ডল দলিত মুসলিম ঐক্যের পথ প্রদর্শক, তাদের হিসেবে মুসলমানদের এবং ওবিসিদের নিয়ে তারা দেশের 85% মানুষ। ক্ষমতা দখল করবে এই 85% মানুষ।
এটা যদি কোনোদিন সম্ভবও হয়, দলিতরা কি সেই ক্ষমতায় টিকে থাকতে পারবে? প্যান ইসলামের ধাক্কায় উল্টে যাবে না তো সাধের গণেশ? ক্ষমতা দখলের এইসব হিসেব নিকেশ যা হচ্ছে তা সবই প্যান ইসলামের পরিকল্পনায় হচ্ছে বলে অনেকের অনুমান। উত্তরপ্রদেশে এর চাষবাস শুরু হয়েছে। দেশভাগের অভিশাপ উত্তরপ্রদেশের দলিতদের আদৌ গায়ে লাগেনি বলে এটা সম্ভব হয়েছে। উদ্বাস্তু বলতে কি বোঝায় তা তাদের পক্ষে না জানা অস্বাভাবিকও নয়। কিন্তু অবাক লাগে যখন দেখি পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে ভারতে আসা কিছু কিছু ভুক্তভোগী উদ্বাস্তুও ওই ধ্বংসাত্মক কাজের পায়তারার সঙ্গে পা মেলায়। যাই হোক, সেকালের উদ্বাস্তুদের অনেকেই বলেছেন যে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেও যোগেনবাবুর কাজ তার স্বজাতিদের সর্বনাশ করেছে। পশ্চিমবঙ্গে এমনিতেই জনবসতি ঘন, তার উপর সরকারি ও বেসরকারিভাবে 19 লক্ষ উদ্বাস্তু আংশিক পুনর্বাসন নেওয়ার সরকারি মতে 1956-57তেই এখানে স্যাচুরেশন পয়েন্ট এসে যায়। ফলে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু পুনর্বাসন প্রায় অসম্ভব হয়ে পড়ে। উদ্বাস্তুদের 80-85 ভাগ কৃষক বলে এদেরকে উপযুক্ত পরিমাণ জমি, পরিবার পিছু 30-35 বিঘা দিয়ে অর্থনৈতিক পুনর্বাসন দেওয়ার জন্য তৎকালীন কংগ্রেস সরকার দণ্ডকারণ্যে 80,000 বর্গ মাইল এবং আন্দামানে 2টো পুনর্বাসন মহাপ্রকল্প গ্রহণ করে। পূর্ববঙ্গের সকল সংখ্যালঘুর কথা মাথায় রেখেই এত বড় প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু উদ্বাস্তুরা যাতে ওই সব জায়গায় পুনর্বাসন নিয়ে চলে না যায় তার জন্য যোগেনবাবু ক্যাম্পে ক্যাম্পে সভা সমিতি করা শুরু করেন। কমিউনিস্টদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলতেন, বাঙালিকে বাংলায় পুনর্বাসন দিতে হবে। এর উদ্দেশ্য ওই উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গে রাখতে পারলে তারা তার লক্ষ্মী ভোটার হবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও পায়ের তলায় মাটি পাবেন হয়তো। এভাবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার পা রাখার একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু কার্যত ওসব হয়নি। নির্বাচনে একাধিকবার প্রার্থী হয়েও আদায় করতে পারেননি গণসমর্থন। যোগেনবাবু ও কমিউনিস্টদের নেতাদের মুখে ভয়ভীতির কথা শুনে উদ্বাস্তুরা দণ্ডকারণ্য বা আন্দামানে যাননি বললেই চলে। অথচ বিশেষজ্ঞদের দৃষ্টিতে ওই দুটি জায়গা এখন কৃষকদের স্বর্গরাজ্য। সেদিন ওখানে সবাই পুনর্বাসন নিলে কৃষকদের আলাদা দুটো বাঙালি অধ্যুষিত রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকা গড়ে উঠতে পারত, যেখানে সরকার চলত উদ্বাস্তুদের নেতৃত্বে। পশ্চিমবঙ্গ আইনসভায় খুব জোরের সঙ্গে একথা বলেছেন ফরিদপুরের গুরুচাঁদ ঠাকুরের পৌত্র তৎকালীন বিধায়ক শ্রী প্রমথরঞ্জন ঠাকুর। অকমিউনিস্ট দলিতদের সঙ্গে কমিউনিস্ট দলিতদের একটি অংশও আজ মনে করেন যোগেনবাবু আমাদের আপনজন। তাকে বিশেষ বিশেষ বিশেষণে আখ্যায়িত করলে দোষের কি আছে? প্রচারিত মানুষকে বড় করে তোলে। আমাদের ধারণা তা ঠিক নয়। গলার জোরে তা কিছুদিন চালু রাখতে পারলেও সত্যসন্ধানী নির্মম ইতিহাস তা কখনোই স্বীকার করে নেবে না। মানুষ বেঁচে থাকে ইতিহাসের বিচারে। সঠিক তথ্য একদিন বের হয়ে আসবেই। সেই দিন মুখ লুকোবার জায়গা থাকবে কি? যোগেনবাবু একজন হিন্দু হয়ে মুসলিম লীগের সহযোগী সদস্য হওয়া এবং মুসলমানদের আবাসভূমি পাকিস্তানের দাবি সমর্থন করাকে মুসলমানরাও যে সম্মানের চোখে দেখেনি তার একটি ঘটনা এখানে তুলে ধরছি। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার জন্য 1988-র 6 জুন সংসদে বিল পেশ করার পর বাংলাদেশের যশোর জেলার মাগুরার এমপি শ্রী নিতাইপদ চৌধুরী, বলধা গার্ডেনের জমিদার ও আরও একজন হিন্দু ব্যারিস্টার ওই ঘোষণাকে সমর্থন করেন। তখন ঢাকা থেকে প্রকাশিত মুসলমান পরিচালিত এবং সম্পাদিত দৈনিক সংবাদ পত্রিকায় বড় বড় ক্যাপশনে খবর পরিবেশিত হয়, যোগেন মণ্ডলেরা যুগে যুগে জন্মায়।